ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য যে প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই বইটি তোমাদের কাছে কিন্তু প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে খুব গুরুত্বপূর্ণ। প্রথম অংশটা তোমরা জানো, তিনটে পর্যায়ভিত্তিক মূল্যায়ন আছে। প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নে তোমাদের কিন্তু শঙ্কুর ডায়েরি এই প্রথম অংশটা তোমাদের কিন্তু পাঠ্য, দ্বিতীয়টা করভাস আর তৃতীয়টা স্বর্ণপর্ণী। ইতিমধ্যে বোমযাত্রীর ডায়েরি এটা তোমাদের প্রথম পাঠ্য, এটা কিন্তু আমি 1 জানুয়ারি পর্যন্ত তোমাদের পড়িয়েছি। আজ কিন্তু 2 জানুয়ারি থেকে তোমাদের পড়ব এবং তোমাদের যে পরীক্ষা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 এপ্রিলে হতে চলেছে তার কিন্তু প্রশ্নও বলে দেবো, সাজেশন। তা অবশ্যই বলবো আমার প্রিয় ছাত্রছাত্রীদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে অবশ্য, এবং অবশ্যই বেল আইকন অল ক্লিক করবে এবং কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর যারা আমার সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা শুধু তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিও শেয়ার করো আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে। এবং আজকে তোমাদের শুরু করছি শঙ্কুর ডায়েরি। দেখো এখানে আমি আসছি তোমাদের, আমরা ইতিমধ্যে একটি ক্লাস তোমাদের করেছি, আজ দ্বিতীয় ক্লাস। আমরা ভূমিকার থেকে 1 জানুয়ারি করেছি, আজকে দ্বিতীয় 2 জানুয়ারি থেকে তোমাদের পড়ছি। তোমাদের বইটা 4 পৃষ্ঠা আছে, বের করতেও পারো, আবার তোমরা কিন্তু একদম পুরোপুরিভাবে হেডফোন দিয়ে শুনতেও পারো, তাতে ভীষণ কাজে লাগবে। দেখো দ্বিতীয় জানুয়ারি, 2 জানুয়ারি বা 2 জানুয়ারি রকেটটা নিয়ে যে চিন্তাই ছিল ক্রমে সেটা দূর হচ্ছে। এই লাইনটা তো বুঝতেই পারছো যে শঙ্কু আজকে ডায়েরি নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। লেখক নিজে একটা শঙ্কু নিজে একটা তোমার রকেট বানিয়েছে। এই রকেট বানিয়ে সে মহাকাশে পাড়ি দেবে, মঙ্গল গ্রহে যাবে, তার জন্য সে কিন্তু তৎপর হয়েছে। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারির জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদ কে বলতো? চাকর, যে কিন্তু উল্টো দিকে দম দিতে গিয়ে কি হয়েছিল, ওই রকেটটা গোদগোদ খেয়ে উপরে উঠে পড়ে গিয়েছিল। এবার কিন্তু যেন প্রহ্লাদ দায়ী ছিল বলে মনে করছেন। এবারে কেন না ঘড়িটায় দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে, তা আর কি করে জানবো। তো তোমাদের যে ঘড়ির মতো ঘড়িটাই দম দিতে গিয়ে কাঁটাটাই যে দম দেবে এটা কি করে জানবো, আর তার পিছনে যেটা দম সেটা না দিয়ে কাঁটাটা ঘুরিয়ে দিয়েছে। এত বোকার বোকা প্রহ্লাদ চাকর। 1 সেকেন্ড হলে এদিক ওদিক হলে সব কাজ পণ্ড হয়ে যেত। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3 ঘন্টা লেট। রকেট যে খানিকটা ওঠে গোঁত খেয়ে পড়ে যাবে, এতে আর আশ্চর্য কি? পিছনে দম না দিয়ে কাঁটাতে দম দিয়ে দিচ্ছে। এর ফলে রকেটটা একটু উঠেই গোঁত করে নিচে পড়ে ফেললো, আর 3 ঘন্টা লেট হয়ে গেল। রকেটটি পড়লো কোথায়? রকেটটি পড়লো অবিনাশ বাবুর মুলোর ক্ষেতে, এবং সেখানে নষ্ট হয়ে গিয়েছিল তার মুলোর ক্ষেত। ভদ্রলোকের মুলোর কি আর দাম আছে? তৎকালীন যুগে 500 টাকা ক্ষতিপূরণ চাওয়া কিন্তু যথেষ্ট বেশি। তাই উনি বলছেন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইলেন। তাহলে কার বাগান? অবিনাশ বাবুর মূলো বাগান। এই মূলোর বাগানে ওই রকেট পড়াতে তার ক্ষতিপূরণ চাইলেন কত? 500 টাকা। একেই বলে দিনে ডাকাতি? হ্যাঁ, সামান্য মূলোর বাগান নষ্ট হয়েছে বলে 500 টাকা। তখন 500 টাকা বিরাট দাম ছিল। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এত বড় একটা প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এর জন্য কিন্তু অবিনাশবাবুর কোনো আক্ষেপ নেই। আর এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন অস্ত্রের কথা ভাবছি। কি অস্ত্র সেটা আমাদের আছে। 1 জানুয়ারি, তোমাদের 2 জানুয়ারি পরে কিন্তু একদম 3-4 বাদ দিয়ে 5 জানুয়ারি। প্রহ্লাদদা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধেই হবে। সবসময় চালাক লোক নিয়ে চললে কিন্তু হয় না। পৃথিবীতে বোকা লোকেরা বেশি কাজ করে, তাই কিছু বোকা বন্ধু রাখা প্রয়োজন আছে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবল বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। যত বড় অভিযান শুধুমাত্র বুদ্ধিমান লোক রাখলে কিন্তু চলে না, বোকা সরল মানুষকে রাখতে হবে। অনেক সময় দেখবে যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাওয়ার ব্যাপারটা ওদের বের করতে অনেক সময় লেগে যায়। আর যারা খুব বুদ্ধিমান প্রতি মুহূর্তে ভীতু, তারা সব কাজ করতে ভয় পায়। প্রহ্লাদ যে সাহসী
সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের খুব বাচ্চা শিশু, সে তো আর সাপকে ভয় করবে না, হয়তো সাপটাকে ধরে ফেলবে, কারণ তার মনে এখন সাপের কি ভয়ঙ্কর সেই জ্ঞান বা বোধ আসেনি। তাহলে খুব সরল বোকারা কিন্তু বিপদের সম্ভাবনা জানে না, কিন্তু বুদ্ধিমানরা কিন্তু সব কাজে ভয় পায়। তাই প্রহ্লাদ যে সাহসী এবং প্রহ্লাদ যে বোকা সরল, তাকে নিলে কিন্তু আমাদের শঙ্কুর সুবিধে হবে। সেবার যখন হাঁড়িকাঠ থেকে একটা টিকটিকি, কড়িকাঠ থেকে, কড়িকাঠ মানে যেখানে ঢালাই হয়, সেই কড়িকাঠ থেকে একটা টিকটিকি আবার বাইকর্নিক অ্যাসিড শিশিটার উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিচ্ছু করতে পারছিলাম না। টিকটিকি বাইকর্নিক অ্যাসিডটা যখন উপর থেকে ফেলে দিল আর ওটা আস্তে আস্তে এগিয়ে আসছিল, স্পষ্ট দেখেছি অ্যাসিডটা গড়িয়ে এসে প্যারাডাইঅক্সাইড পাউডারের স্তূপের কাছে তুলেছে। মেঝের মাঝে ছিল প্যারাডাইঅক্সাইড স্তূপ, আর এই দুটো কানেক্ট হলে কি সাংঘাতিক ব্যাপার হবে, তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে গেছিল। অর্থাৎ এই যে বললাম বাইকর্নিক অ্যাসিড, এর সাথে যদি কেউ পাউডার প্যারাডাইঅক্সাইড মিশে যায়, একটা সংঘর্ষ হবে, বিস্ফোরণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই এটা ভেবে আমার হাত পা অবশ হয়ে গেল, অ্যাসিডটা আসছে আর মাঝে পড়ে আছে তোমাদের ওই পাউডারটা। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। কি সাহস দেখেছো, যেখানে অ্যাসিড পাউডারে বিস্ফোরণ ঘটে যায় সেখানে প্রহ্লাদ তার কাঁধের গামছা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলতে গেল। আর 5 সেকেন্ড হলে আমি, আমার লাইব্রেরি, বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি, হয়তো এসব কিছুই থাকতো না। কানেক্ট হয়ে গেলেই ব্যাস সব ধ্বংস হয়ে যেত। ভাগ্যিস প্রহ্লাদ তার গামছা দিয়ে ওটা মুছে দিয়েছিল। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াটাই ভালো, ওজনেও কুলিয়ে যাবে, কারণ আমাদের যা ওজন নেওয়ার ক্ষমতা আছে এই রকেটটার। প্রহ্লাদ হলো কি 2 মণ 7 সের, 1 মণ সমান বোধহয় তোমার 40 কেজি, তাহলে 87 কেজি। তো এই এটা নেওয়া খুব সহজ হবে। আমি 1 মণ 11 সের, বিদুশেখর 5 মণ, আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে হয়তো 5 মণ হবে, আর রকেট নিতে পারে 20 মণ। অতএব আমরা নির্ভয়ে যেতে পারি এর মধ্যে আমরা যারা চাচ্ছি, অর্থাৎ আমি, প্রহ্লাদ, বিদুশেখর, তার 5 মণ ওজন, জিনিসপত্র 5 মণ, এবং রকেটটা নিতে পারে 20 মণ। অতএব নিশ্চিতভাবে সব ধরে যাবে। 6 জানুয়ারি, 6 জানুয়ারি আমার রকেটের পোশাক আস্তিনে কতগুলো উই চিংড়ি ঢুকেছিল। রকেটের পোশাকের আস্তিনে ভেবে দেখো, রকেটের যে পোশাকটা আছে তার ভেতরে কিছু উই চিংড়ি ঢুকে গেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে টেডে বার করেছি। এমন সময় অবিনাশ বাবু এসে হাজির, ক্ষতিপূরণ নেবার জন্য তার মুলুর বাগান নষ্ট করেছে। এবং সে এসে বলছেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় যাবেন, তা আমার টাকাটা কি হবে? চিন্তা করছো চাঁদপুর না মঙ্গলপুর, চাঁদে বা মঙ্গলে যাকে উনি ব্যঙ্গ করে বলছেন চাঁদপুর না মঙ্গলপুর, তা আমার যে মুলুর বাগান নষ্ট করেছেন তার টাকাটা কি হবে? এই হলো অবিনাশ বাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা প্রথম যখন তৈরি করেছি তখন একদিন এসে বললেন, আপনার হাওয়াইটা কালী পুজোয় ছাড়ুন না, সেটা বেশ মজা পাবে। রকেটটাকে হাওয়াইবাজি বলছে, চিন্তা করো। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং তাকে খুব খাতির টাতির করে বসালাম। তারপর প্রহ্লাদকে বললাম, প্রহ্লাদ, চা আনো 1 কাপ। আমি জানতাম অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান, কারণ যাদের সুগার আছে তারা ওই স্যাকারিন ট্যাবলেট দিয়ে খান। আমি স্যাকারিনের বদলে ঠিক ওই রকমই দেখতে একটা বড়ি ওনার চায় ফেলে দিলাম। এই বড়িটি হচ্ছে আমার নতুন অস্ত্র। মহাভারতের জিম্বনাস্ত্র থেকেই আমার এই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটা যে শুধু হাই উঠবে তা নয়, এটা খেলে হাই পেয়ে ঘুমিয়ে যাবে, আর ঘুমের মধ্যে অসম্ভব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ ওই ডালিমের রসে, মানে ডালিম মানে বুঝতে পারছো যে বেদানা, ও রসে ডাইলিট করে খেয়েছি, লিকুইড করে। সকালে উঠে স্বপ্ন দেখে ভয়ের চোটে দেখি যে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। এত ভয় পেয়ে গেছি স্বপ্ন দেখে, দাড়ির বাঁ দিকটা পেকে গেছে। তো এটা কিন্তু এফেক্ট, তো ওইটা কিন্তু আর হবে, অর্থাৎ তিনি এটা খেলে ঘুমিয়ে পড়বেন এবং কোনো একটা এফেক্ট হবে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। নেক্সট আসছি 8ই জানুয়ারি, নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরে আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে আর করুণ স্বরে ম্যাও 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 করে
বলেই যাচ্ছে। নিউটন মানে আমার বিড়াল, বোধহয় বুঝতে পারছিল না যে আমার যাবার সময় হয়ে আসছে। ও বুঝতে পেরেছিল যে আমাদের যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিল খাওয়ালাম, খুব খুশি। তো ফিশ পিল মানে বুঝতেই পারছো, এই ট্যাবলেট খেলে সে আর মাছ খেতে চাইবে না। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও কোনটা খায়। অবাক, দেখলাম ও বড়িটাই খেলো, আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর একটা হেলমেট বানিয়ে ফেললাম। এই হলো তোমাদের 8ই জানুয়ারি ফিশ পিল খাওয়া। 15ই জানুয়ারি তাহলে কাউকে যদি ফিশ পিল খাও সে আর মাছ খাবে না, সুন্দর নিয়ে যাবে, একটা করে ট্যাবলেট খাই দিলেই হয়ে যাবে, আরও টেস্টি মাছের চেয়েও। 10ই জানুয়ারি দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গ গ শব্দ করছে। বিদুশেখর কে বলতো? ওই লোহার রোবটটা। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার ক্ষমতা নয়, বিদুশেখরের তো শব্দ করার ক্ষমতা নেই বা কথাও নয়। কলকবজার কাজ মানুষ করতে বললে চুপচাপ কাজই করে যাবে, নড়াচড়া ঠংঠাং শব্দ হতে পারে, কিন্তু এ তো হাতের তৈরি। তাই আমি জানি ওর কত ক্ষমতা আছে। আমি জানি ওর বুদ্ধি বা চিন্তা শক্তি এসব কিচ্ছু নেই, আর থাকতেই পারে না। বেশ কিছুদিন থেকে মাঝে মাঝে আমি ওর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিন একটা ঘটনা আমার খুব মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝতে পেরেছি। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা, এই 3টে কম্পাউন্ড মিশিয়ে তৈরি করেছি। বুঝতে পারছি যে এবার ট্যান্ট্রাম কি বোরোপ্যাক্সিনেট আর না হয় ইকুইনেক্স ভেলোসিলিকা মিশিয়ে দিই, তাহলে আমার কিন্তু যা স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রথমে আমি ট্রামটাই দিতে যাব, ঢালতে যাচ্ছি 1 চামচ। এই সময় দেখলাম যে হঠাৎ ঘটাং 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 শব্দ। চমকে দেখি বিদুশেখর লোহার মাথাটা ভীষণ দোলাচ্ছে, আওয়াজ হচ্ছে খুব জোর করে, যেমন আমাদের না 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 বারণ করি, ও ওরকম মাথাটা দোলাচ্ছে যে এটা মেশাতে যাবেন না। কি হয়েছে কি, যে দেখতে যাব মনে করে যে ট্যান্ট্রামটা হাতে নামিয়েছি, অমনি তার মাথা নড়া থেমে গেল। অর্থাৎ কাছে গিয়ে দেখি ও এটাই চাচ্ছিল যাতে আমি না মেশাই। কলকবজা তেল টেল সবই আছে। টেবিলে ফিরে এসে আবার যে ট্যান্ট্রাম হাতে নিয়েছে, আবার ঘটাং 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 করছে। মানে এ তো ভারী বিপদ, নিলেই ঘটাং ঘটাং করছে। বিদুশেখর সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকা হাতে নিলাম, দেখি তো কি হয়। যে ভেলোসিলি নিচ্ছে আবার শব্দ, কিন্তু এবারে শব্দটা মাথাটা এরকম করছে, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক নিয়েছো। শেষ পর্যন্ত ভেলোসিলিকা দিয়ে ধাতুটা মেশালাম। পরে ট্যান্ট্রামটা নিয়েও পরীক্ষা করেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো বিস্ফোরণের বিকট শব্দ আমি কখনো ভুলবো না। অর্থাৎ এটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল পরবর্তীকালে, কিন্তু কি করে জানলো বিদুশেখর আমি বুঝতে পারছি না। নেক্সট আসছি 11ই জানুয়ারি। আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করে ওর আওয়াজ করার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। তবে এটাও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময় আমার হিসেবের বাইরে কাজ করে। অর্থাৎ তুমি যা চিন্তা করছো তাতে বেশি পাবে। তাতে এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমারই ওপর খোদকারি করছে, কিন্তু সত্যি কি তাই? অদৃশ্য কোনো শক্তি আমার উপরে মোড়লি করছে এই রোবটটা? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতা দৌড় যে কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বৈজ্ঞানিকের মুখে শুনেছি এরকম হয় নাকি। আরেকটা কথা প্রায় মনে হয়, এটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে, আর এই টানটা না লিখে বোঝানো খুবই শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মাধ্যাকর্ষণ পৃথিবীর সব বস্তু নিজের কেন্দ্রের দিকে টানছে, আমার আবার উল্টো দিকে টানছে, মহাকাশের দিকে। লেখক বলছেন মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু উপরে উঠতে পারি তাহলে এই টানটা আপনা থেকে আমার অন্য গ্রহে গিয়ে হয়তো ফেলবে। এই টানটা আমার মহাকাশে গিয়ে অন্য গ্রহে টানছে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। আর সেই দিনটার কথা আজ বেশ মনে আছে। আজ থেকে 12 বছর আগে আশ্বিন মাস আমি আমার বাগানে
একটা আরাম কেদারায় আমার চেয়ারে শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবারের পর 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি চেয়ারে, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। তো 1 ঘন্টায় অন্তত 8টা 10টা উল্কা রোজই দেখতে পাওয়া যায়, আর আমার দেখতে এগুলো খুব ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম যেন অন্য রকমের, সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো ওটা যেন আমার দিকে আসছে। আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম, উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আমার বাগানের পশ্চিম দিকের গুলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলল। সেটা আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখবো বলে চেয়ার ছেড়ে উপরে দেখলাম, উঠতেই ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলে বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা লাগলো। একটা হলো ওই আকর্ষণ যেটার বশে আমি তার পরদিন থেকে রকেটের বিষয়ে ভাবতে শুরু করেছি, তারা মহাকাশের একটা বিষয় ভাবতে শুরু করেছি। আর একটা গোলঞ্চ গাছ, সেই দিন থেকে ওই গাছটাতে গোলঞ্চের বদলে নতুন রকমের ফুল ফুটছে। আর এইরকম ফুল আমি কোথাও দেখেছি বলে জানি না। আঙুরের মতো 5টা করে ঝোলা পাপড়ি, দিনের বেলায় কুচকুচে কালো, রাত্রিবেলায় ফসফরাসের মতো জোনাকি পোকার মতো জ্বলে। আর যখন হাওয়ায় দোলে ঠিক মনে হয় কেউ যেন হাতছানি দিয়ে আমায় ডাকছে। এই হলো 11ই জানুয়ারি। আসছি 12ই জানুয়ারি, এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে। কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা করব। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরি দেখে ওর পোশাক হেলমেটটা পরিয়ে দেখলাম, ও তো হেসেই অস্থির। প্রহ্লাদ মানে বুঝতেই পারছো যে ওই আমাদের চাকরটা। সত্যি সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা দেখে হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঘং ঘং ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে নতুন শব্দ বের করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিদুশেখর ও প্রহ্লাদকে দেখে হাসছিল, এটা হাসির শব্দ। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করলো, তে মাথায় হেলমেট পরবে না। এখন দেখছি চুপচাপ বসে আছে আর মাঝে মাঝে জিভ দিয়ে হেলমেটটা হেলমেটের কাঁচটা চাটছে। এই চাটা মানে ভালোবাসা। 21শে জানুয়ারি আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়ে দিয়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি, ঘড়ির কাঁটাই রওনা দিয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32 শেষ 3 ছটাক। 5 বছরের মতো রসদ মানে খাবার জিনিসপত্র আছে। নিউটনের এক একটা পিল ফিস 7 দিন খাওয়া হয়ে যাবে, 7 দিন আর খাওয়াতে হবে না। 5 বছরের সমস্ত আছে। আর আমার প্রহ্লাদের জন্য বট ফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছি তার নাম বটিকা ইন্ডিকা। বট গাছ থেকে তৈরি হবে ওর নাম বটিকা ইন্ডিকা। এই কেবলমাত্র সেটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার মধ্যে তোমার খিদা তৃষ্ণা বলে কোনো বস্তু থাকবে না। এই জন্য 1 মণ বড়ি নিয়েছি, একটাই বটিকা ইন্ডিকা খেলেই তোমার খিদা তৃষ্ণা কোন দিকে দূর হয়ে যাবে 24 ঘন্টা। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত নক্ষত্র নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বিড়ালের চোখের মতোই মনে হয়। বিদুশেখর তার তো কোনো কাজকর্মই নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দেখে বোঝার উপায় আমাদের নেই। প্রহ্লাদে দেখেছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই, এখনো বসে বসে রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা আমার কাছে শিখেছিল। নেক্সট আসছি 25শে জানুয়ারি, বিদুশেখর বাংলা শেখাচ্ছি ওকে, আমার রোবটটাকে। বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে উচ্চারণের ছিরি তা দেখে আমাদের হাসি পায়, আর সেটা প্রহ্লাদের যে উচ্চারণের ছিরি দেখে হাসে, আর সেটা ও মোটেই পছন্দ করে না। দু একবার দেখেছি ও মুখ দিয়ে গ গ আওয়াজ করছে আর পায়ে দুটো ঠং ঠং ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে কি দশা হবে সেটা প্রহ্লাদ বোঝে না। প্রহ্লাদের এই মানে কুস্বর বিদুশেখর পছন্দ করে না। আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম কেমন লাগছে। এই প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে হাততালি বাজালো। দুপায়ে
খানিকটা সোজা হয়ে ঘাটটাকে চিৎ করে বলল, গা গো। ও যে আসলে বলতে চাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে আমার হিসেব অনুযায়ী। আর আরেক মাস পরে ওখানে পৌঁছে যাব। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে এখন মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, আর প্রত্যেকবারই একই কথা বলছে। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এরকম দাঁড়ালো, সে বলছে গ গ ঘাং কো গ ঘঙা অগাকেই কঙ ঘঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে বুঝতে পারলাম ও কিন্তু বলছে কিছুদিন আগে দ্বিজু রায়ের বা ডিএল রায়ের একটা গান গুনগুন করে গাইছিল, এটা তারই প্রথম লাইন। গানটার সুরটা কিন্তু ওই রকম। কি বলছে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটি করতে চাচ্ছে। বিদুশেখর উচ্চারণে প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে আমরা অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল সকালে ল্যান্ড করব। অবিনাশ বাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়, কারণ এখন আমরা সত্যিকারের মঙ্গলে পা দিতে চলেছি। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, তোমার ফার্স্ট এড বক্স, সবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা কি রকম, ছোট কি বড়, হিংস্র কি অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু একটা হবে সেটাও অসম্ভব নয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার আমরাও তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। মঙ্গল গ্রহের মানুষও আমাদের দেখিনি, আমরাও তাদের দেখিনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা কিচ্ছু নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল তখন সেখানে কোনো অনিষ্ট হতে পারে না, মানে মঙ্গলই হবে। আমি ওর সরল বিশ্বাসে আর আঘাত করলাম না। তখন ডায়েরি লিখতে লিখতে একটা কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন থেকে একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখন প্রশ্ন করলে ঠিক উত্তরও দেয় না, কেবল কোনো একটা কথা বললে সেটা নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটায় উঠে গিয়ে সেই হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায়, সেটাই প্রচণ্ড টান দিলাম। আর আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনে গড়াগড়ি হলাম সামনে এসে। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরে কোমরে বোতামটা টিপতেই ও বিকলে হাত পা পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ঘুরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। কিন্তু বিদুশেখরের এইরকম পাগলামির কারণটা কি? ওকে আপাতত অকেজো করে রেখে দেবো ঠিক করেছি, কারণ বিদুশেখর ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল খুব বেশি। আমরা হয়তো বিরুদ্ধে যাচ্ছি, বড্ড বেশি কথা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় মাথাটা বিগড়ে গেছে, তাই না? আর 5 ঘন্টা আছে আমাদের মঙ্গল গ্রহে ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখন বুঝতে পারছি না। 8-2 ঘন্টা হলেই তো মঙ্গল গ্রহে, 8-2 ঘন্টা পরেই মঙ্গল গ্রহে আমরা নামলাম। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি রবারের মতো। সামনে হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় একটা স্বচ্ছ পেয়ারার জেলির মতো। এখানে বোধহয় সব নদী লাল, আর সেগুলোকে আকাশ থেকে ওই লাল সুতোর মতো দেখাচ্ছিল। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা। সবুজ, সবই সবুজের বদলে নীল। এখানে সবুজ নয়, গাছপালা নীল। আকাশের রং কিন্তু সবুজ, আমাদের এখানে আকাশী, ওখানে সবুজ, তাই সবকিছু উল্টো মনে হলো। এখনো পর্যন্ত কোনো প্রাণী আমাদের মঙ্গল গ্রহের চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দ পাচ্ছি না, কেমন যেন একটা থমথমে ভাব।
এক নদীর জলের কুলুকুলু শব্দ ছাড়া কোনো শব্দই নেই। আশ্চর্য, সব নিস্তব্ধ, ঠান্ডা নেই, বরঞ্চ গরমই বাড়ছে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসছে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় থাকতে পারে, নাহলে এরকম ঠান্ডা বাতাস আসছে কোত্থেকে? নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে দেখে ভরসা পেলাম। আঁচলা করে তুলে দেখছি সত্যি জলটা মুখে দিয়ে অমৃত, এত মিষ্টি। মনে পড়লো একবার গাঢ় পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য লেগেছিল, কিন্তু এর কাছে এই জল কিছুই না। দারুণ সুন্দর জল, সেখানে খুব মিষ্টি। এক ঢোক খেয়েই শরীর এবং মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিদুশেখরকে নিয়ে আজ খুব ফ্যাশন, তো কারণ ওর কি হয়েছে জানি না। রকেটে ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে বলল, না। বলো, কেন, কি হয়েছে? এবার বিদুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পেয়ে বলল, বিভং বিভং। বিদুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিদুশেখর, কিসের ভয়? বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং বিভং বিভং, মানে বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা তিন প্রাণী মঙ্গল গ্রহে মাটিতে পদার্পণ করলাম, মানে মাটিতে পা দিলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে কেটে গেছে। নতুন জগতের একটা গন্ধ থাকতেই পারে, সেটা আমরা ভাবতেই পারিনি। রকেট থেকে নেমেই ওটা টের পেলাম। এটা গাছপালা জল মাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুকিয়ে নিয়েছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে আছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ আছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য গ্রহের লোক সেখানে গেলেই টের পাবে যে কি গন্ধ। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে, আমাদের চাকরটা। ওকে বলেছি কোনো প্রাণী টাণী দেখলে আমায় যেন খবর দেওয়া হয়। এদিকে আকাশে দেখছি সবুজ রঙের লাল ছোপ। এখন তাহলে বোধহয় খুব ভোরই হবে, শীঘ্রই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কদিন লাগবে জানি না। কি করে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতেও এখন অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটলো প্রথম দিনেই। সূর্য ওঠার সঙ্গে আমি টিলার উপরে থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে দেখবো ভাবছি। এমন সময় একটা আষ্টে গন্ধ, একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বড় রকমের ঝিঝি পোকা তিনতিড়ি 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 বলে ডাকছে। কিন্তু আওয়াজটা কোন দিকে আসছে ওটা বোঝার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। দেখলাম প্রহ্লাদকে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেট দিয়ে ছুটে আসছে। প্রহ্লাদ আর নিউটন, বিড়ালটা, চাকরটা আর বিড়ালটা। আর তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়। বলা যায় এই তিনটে জিনিসের সঙ্গে কিছু মিল আছে। কি কি বললাম? মানুষ, জন্তু, মাছ। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে শুধু মাছের মতো ডানা। বিরাট মাথায়, মুখ জোড়া, এক জোড়া মুখ, দন্তহীন হাঁ, দাঁত নেই। ঠিক মাঝখানে প্রকাণ্ড সবুজ একটি চোখ, আর সর্বাঙ্গে মাছের আঁশের মতো আঁশ রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আর আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র, সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে এই অস্ত্রটা ব্যবহার করব, অর্থাৎ তাকে আমি অসাড় করে দেবো, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটার থেকে 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আরেক কাণ্ড, বিদুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে গেলাম। এমন সময় একটা দমকা হওয়ার সঙ্গে আবার সেই আষ্টে গন্ধটা পেয়ে ঘুরে দেখি ওইটার মতো আরো 200-300 দূর দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে
প্রত্যেকের মুখের এই ঝিঝির শব্দ, তিন তিড়ি 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 তিন তিড়ি। বিদূষকের লোহার হাতে এক বাড়িতে জন্তুটা চি চি করে শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে রোখের মাথায় ও একাই যত মঙ্গলের সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে আমি বিদূষককে জাপড়ে ধরলাম, কিন্তু ওর গোয়ের সাংঘাতিক, আমায় শুদ্ধ টেনে হিজড়ে এই জন্তুগুলোর দিকে এগিয়ে চললো। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছে বোতামটা টিপে দিলাম, বিদূষকের অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। না, সব মঙ্গল সেনা মরে যেত। এদিকে মঙ্গলের সৈন্য এখন 100 গজের মধ্যে, তাদের আষ্টি গন্ধে আমার মাথা ঘুরছে, ভৌতিক তিনটির চিৎকারে কান ভো ভো করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে তুলব কি করে? প্রহ্লাদকে ডেকেও উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদূষককে কোমরে কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গলের সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশ এগিয়ে আসছে। আর চোখে দেখি এখন প্রায় 1000 জন্তু, রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়, এমনই একটা অবস্থা। কোনো মতে বিদূষককে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা, সৈন্য এখন 50 গজের মধ্যে, আমার তো হাত পা অবশ, অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিদূষকের তলার অংশটা যখন দরজার কাছে এনে ফেললাম, তখন দেখি বিদূষকের জ্ঞান হয়ে ফিরে এসেছে। সে এরই মধ্যে উপরের দিকটা কেবিনের ভিতর তুলে নিয়েছে, বাকি অংশটা ভেতরে তুলে কেবিনের দরজা বন্ধ করে ঠিক আগের মুহূর্তেই আমার পায়ে একটা ঠান্ডা শ্বাসের ঝাপটা অনুভব করলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান এলো দেখি রকেট আপনিই উঠছে। আমার ডান পায়ের একটা চিনচিনে যন্ত্রণা, কেবিনের মধ্যে মেছো গন্ধ এখনো রয়ে গেছে, কিন্তু রকেটটা উড়লো কি করে, চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতি কিচ্ছু জানে না, আর বিদূষকর তো দুখান হয়ে পড়েছিল, তবে কি আপনি উঠলো? কিন্তু তাই হয়, তাহলে এই রকেট যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের শেষ হবে আমরা জানি না, আর শেষ হবে কি না সেটাও জানি না, কারণ আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে হয়তো ঘুরে বেড়াতে হবে। রসদ কোথায়? অফুরন্ত তো নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখছি, তাহলে বুঝতে পারছি এই পর্যন্ত আমাদের যে মঙ্গল গ্রহ তার যাত্রা শেষ। এখনো মহাকাশে তোমাদের এটা উড়ে যাচ্ছে আকাশে। এই পর্যন্ত তোমাদের আমি একটু স্টপ দিয়ে জানতে চাচ্ছি যে তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে বা নিশ্চিতভাবে জানাও, তাহলে আমরা কিন্তু তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়টা বলতে পারবো। একটা মিনিট। আসছি পরবর্তী অংশে, যেটা যে আকাশে উড়ে চলেছে। তাহলে তোমাদের এই যাচ্ছে আমাদের অজানা পথে উড়ে যাচ্ছে, কিন্তু দেখবার জো নেই, জানলাটা বন্ধ করে দিয়েছি। প্রহ্লাদ এখন অনেকটা সামনে নিয়েছে, তার দাঁত কপটি লাগাও কমে গেছে, নিউটনের অরুচিও কমে গেছে। মঙ্গলের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল, কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখন অসংলগ্ন, উল্টো পাল্টা বলছে, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝে গেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ এই আষ্টে গন্ধটা পেয়ে গেছে। আর তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ না জন্তু না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে, আর নিউটন লেজ খাড়া করে চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটু দিকে এক কামড় দেয়, আর তাতে সেটা ঝিঝির মতো বিকট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আরেকটা জন্তু কোত্থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরে ঘটনা অবশ্য আমার নিজের চোখে দেখা। বিদূষকরা আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে এই কদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ আর আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতে ও স্পষ্ট করে বলল, থ্যাংক ইউ। তারপর থেকে ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতো কথা বলছে, কিন্তু কেন জানি না ও চলতি ভাষায় না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল, তার থেকেই শিখে গেছে সাধু ভাষা। আর সময়ের হিসেব নেই, সন তারিখ গুলিয়ে গেছে, রসদ আর কয়েকদিনের মতো আছে আমাদের কাছে। শরীর মন সবই আর অবসন্ন প্রায় এখন, এবং প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে।
কেবল বিদুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচের অংশটা আবৃত্তি করছে। আজও ঝিমধরা ভাবটা নিয়ে বসেছিলাম, এমন সময় বিদুশেখর হঠাৎ আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাবা 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 বাবা। আমি বললাম, কি হলো বিদুশেখর, তোমার এত ফুর্তি কিসের? বিদুশেখর বলল, গবাক্ষ উদ্ঘাটন করহ, মানে জানলাটা খুলে ফেলো। এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমার কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি একটা অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্য দিয়ে আমরা উড়ে চলেছি। যত চোখ দূরে চোখ যায়, আকাশময় বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে, এই আছে এই নেই, মহাকাশে আলোয় ভর্তি। অগুন্তি সোনার বল আপনা থেকে বড় হচ্ছে, ফেটে ফোয়ারা ছড়িয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু প্রহ্লাদ সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারল না। আর নিউটন, সে তো ক্রমাগত ঝাঁপিয়ে পড়ছে, জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে কাঁচ ভেদ করে সে বাইরে চলে যেতে চায়। সেই দিন থেকে আমরা আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে বিচিত্র জগতের মধ্যে এসে পড়বো তার ঠিক নেই। খিদা তৃষ্ণা ভুলে গেছি, ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে গেছে। এ যেন সৌরজগতের কোনো বাদশার উৎসবে আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিদুশেখর ছাড়া আজকে সকলে ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই, তাদের গায়ের সব গর্তের ভেতর আগুন বেরোচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে, আর নিউটন তো টেবিলের মধ্যে ঢুকে থরথর করে কাঁপছে। আর কতবার যে এরকম হয়েছে ঠিক ঠিকানা নেই, কিন্তু রকেট শেষ পর্যন্ত ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ করে নিয়েছে। আমরা ভয়ে মরছি, কিন্তু বিদুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে আর বলছে, টাফা টাফা টাফা। একটা শব্দ, নতুন কথা কদিন মুখে শুনছি, বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা বলতে গিয়ে টাফা বলছে, হয়তো দারুণ বলছে। কিন্তু আজ নিউটনকে বড়ি খাচ্ছি, এমন সময় বিদুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে বলল, টাফা টাফা। আমি জানলার তাকিয়ে দেখি আকাশে আর কিচ্ছু নেই, কেবল ঝলমলে একটা সাদা গ্রহ, নিষ্কলঙ্ক একটা চাঁদের মতো গ্রহ আমাদের তাকিয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকে এগিয়ে চলেছে। বিদুশেখরের কথা যদি সত্যি হয়, তাহলে এই গ্রহটার নাম হবে টাফা। টাফা মানে এটা গ্রহ হতে পারে। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য, টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনটাও আলো হয়ে গেছে, ড্রাইভিং বোর্ডটা। আর সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলে খুব খুশি, শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে গিয়ে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কীরকম সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝার উপায় নেই, এত বেশি আলো সৃষ্টি করেছে। আজ বিদুশেখর যে কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত স্ফূর্তি দেখে বুঝে গেছি যে ওর মাথাটা হয়তো গোলমাল করছে। ও বলল, টাফাই নাকি সৌরজগতের সভ্য লোকেরা প্রথম বসবাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক আর এত বুদ্ধিমান লোক যে একসঙ্গে নাকি ওদের অনেক দিন থেকে অসুবিধা হচ্ছে, তাই কয়েক বছর থেকে নাকি ওরা অন্য গ্রহ থেকে কম বুদ্ধি লোক বেছে এনে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে খুশি হবে, প্রহ্লাদ তো কাজ করতে ভালোবাসে। তাই শুনে বিদুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে কিরকম অট্টহাস্য শুরু করলো। আমি বাধ্য হয়ে ওর কাঁধের বোতামটা খুলে দিলাম। কাল টাফায় পৌঁছে গেছি। রকেট থেকে নেমে আমি বহু লোক নামা মাত্র দেখলাম বহু লোক আমাকে অভ্যর্থনা করতে আসছে। লোক বলছে, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়, অতিকায় পিঁপড়ে জাতীয় কিছু একটা কল্পনা করতে পারলেও ওদের চেহারা কিছু আন্দাজ পাওয়া যেতে পারে। বড় ডিয়া পিঁপড়ের মতো, বিরাট মাথা, কিন্তু চোখ, বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজই লাগে না। এদের সম্বন্ধে বিদুশেখর বলেছিল যে যা বলেছে তা একদম
ভুল সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস আসলে কি বিশ্বাস যে যা আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক উল্টো হচ্ছে। অর্থাৎ এদের অবস্থা মানুষ এদের যে এরা মানুষের অবস্থা থেকে অনেক পিছিয়ে আছে। মানুষ কত সুন্দর এরা পিঁপড়ের মতো, কিন্তু এরা সে অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে, আমাদের মতো হয়তো পৌঁছতে সময় লাগবে, এটা আমার মনে হলো। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিচ্ছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্তে দিয়ে মাটির ভেতরে ঢুকে যায়, সেখানেই বসবাস করে। অবশ্য আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতোই একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরি নেই, আর সবই ছিল ঠিকঠাক। প্রহ্লাদ নিউটন দিব্যি আছে, নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সেটা বোধহয় সেই বোধটাই এদের নেই, সুন্দর আছে। বিদূষীকে কেবল দেখছি, বিদূষীকে দেখতে পাচ্ছি না এখন, ও কাল থেকে উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো ওর মুখ দেখার সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটা কিছু দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠাবার কোনো উপায় নেই, এটা আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য এতে আছে, এখানকার মূর্খরা তো এর মর্ম কিছু বুঝবে না। আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব একটা প্রয়োজন আছে তাও মনে করছি না, কারণ এরা সত্যি আমাকে যত্নেই রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে এরা অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে? তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে এরা অর্থটা বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা গেল কোথায়? তাদের সঙ্গে একটু কথাটা তো বলতে দাও, তোমরা ভয়ানক পিছিয়ে আছো। তাদের লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছে থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসবো। আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব না কামো। আমি রেগে গিয়ে আমার নসির বন্দুকটা নিয়ে লোকটা নাকের ফুটে তাক করে মারলাম, কিন্তু দেখলাম যে এটা কিন্তু হাসতে শুরু করে। লোকটা হাসলো না, হবে কি করে? আরে এরা তো হাসতেই শেখেনি এখনো। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কর ডায়েরিটা কোথায়, এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখাবার কোনো উপায় আছে কিনা। আমার ইচ্ছে হলো যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটা জাদুঘরে দিয়ে দেব। যেখানে থাকলে অবশ্য সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণ আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে মানে যে প্রিন্ট করে দেবার পর সেই দিন বাড়ি এসে শোবার ঘরে তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। কেন? তারপর অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটায় ছোট্ট একটা অংশে একটা তাকের উপর পড়ে আছে, এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে কয়েকশো বুভুক্ষ ডিয়া পিঁপড়ে। অর্থাৎ এখানে যে প্রাণী ওরা আমার ডায়েরিটা খেয়ে ফেলেছে। এরা পুরো খাতাটা খেয়ে শেষ করেছে, আর ওই অংশটুকু বাকি আছে, আর আমার সামনেই খেয়ে ফেললো। আমি হা করে চেয়ে রইলাম। যে জিনিসটা অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা পিঁপড়ে খাদ্যে রূপান্তর হলো, এটা আমি ভেবে ঠাউর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পেরেছো কি? যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর আমি তোমাদের বলেছিলাম যে এই আজকে তোমাদের একদিনের মধ্যেই আমি তোমাদের এটা পড়ে দিলাম, আর এইখান থেকে কি কি প্রশ্ন আসবে তোমরা এবার জেনে নাও যে প্রথম পর্যায়ে মূল্যায়নে কোন কোন প্রশ্ন আসছে। তাহলে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করবে দেখো, 1 নম্বরে এমসিকিউ, চলন্তিকা টেনে বার করতে, চলন্তিকা বুঝতেই পারছো যে কী হবে, অভিধান। প্রফেসর অঙ্কুর চাকরের নাম কী হবে? প্রহ্লাদ। 3 নম্বর, প্রফেসর অঙ্কুর মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেছিলেন, কোনটা হবে এর মধ্যে? অবশ্যই বুঝতে বটিকা ইন্ডিকা। প্রশ্ন 4, ত্রিলোক্যশঙ্কুর জীবনীকার, এখানে জীবনীকার কে হবে? এর মধ্যে তোমরা উত্তরটা আমাকে জানাও। আচ্ছা, তারপরে 5 নম্বর, বোমজ্যোতি ডায়েরি প্রথম প্রকাশিত কোন পত্রিকায় হয়? কল্লোল। প্রফেসর শঙ্কুর তোমার ডায়েরিটার লেখক পান কার কাছে? তারক চাটুর্যের কাছ থেকে। প্রশ্ন 7, বোমজ্যোতি ডায়েরি কোথায় পাওয়া গিয়েছিল? এটা তোমার মাথারিয়া অঞ্চলে। তারপরে দেখো প্রশ্ন তোমার কাছে, নেক্সট কোশ্চেন, কথকের কুকুরের নাম ভুলো। তারপর ডায়েরির কাগজে বৈশিষ্ট্য, যে এর মধ্যে কোনটা হবে? যে
টানলে রং বদলায় না, সহজে ছিঁড়ে যায়, টেনে ছেঁড়া অসাধ্য, কেবল ভুলও ছিঁড়তে পারে, এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে নিশ্চিতভাবে এখানে ভুলও ছিঁড়তে পারে, কারণ কুকুরটা। তো এখানে টানলে টানলে বাড়ে, এটাই হবে। আচ্ছা, প্রহ্লাদের ওজন এটি হয়, টানলে বাড়ে। প্রহ্লাদের ওজন কত? এটা তোমরা আমাকে বই থেকে দেখে জানাও কোন উত্তরটা হচ্ছে। নিউটনের একটা ফিসফিল কদিনে, এটাও তোমরা উত্তরটা আমাকে জানাও। ঘটোৎকচ বধের প্রসঙ্গ আছে কোথায়? নিশ্চিত মহাভারতে। টাফায় রকেট থেকে নামার পর কারা অভ্যর্থনা জানায়? অতিকায় পিঁপড়েরা। আর তোমরা এগুলো এসেকেও প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে টাফার অবস্থা পৃথিবীর তুলনায় আদিম শঙ্কুর এমন মনে হয়েছিল কেন? প্রহ্লাদ মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম, মঙ্গল গ্রহের মাটিতে কে পদার্পণ করলো, কে করলো? শঙ্কুর পুরো নাম কি? সুন্দরবনে তারাগুর কিসের ছাল? বাঘছাল নিশ্চয়ই। এই হলো অবিনাশবাবু রসিকতা নমুনা। সে রসিকতা কি অবিনাশবাবু? বুঝতেই পারছো যে ওই তা অনেক রসিকতা করেছেন তার কাছে, তাকে হাওয়াই বলেছেন রকেটটাকে, ইত্যাদি, এটা লিখবে। কালী পুজো ছাড়তে বলেছেন রকেটটাকে। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন। আজ দিনের শুরুতেই একটা বিশ্রীকাণ্ড ঘটে গেল, বিশ্রীকাণ্ডের বর্ণনা লিখো। জানলা দিয়ে, আর তোমরা যদি এগুলো জানতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিংবা টেলিগ্রাম চ্যানেলে এসো, উত্তর সব দিয়ে দেবো। জানলা দিয়ে আজ অপূর্ব দৃশ্য দেখাচ্ছে, কে কোন দৃশ্য কেন অপূর্ব বলেছে? প্রশ্ন 3, প্রহ্লাদ যে সাহসী মনে, সন্দেহ নেই, এই সাহসী মনের পরিচয়। প্রশ্ন 4, পড়ে দেখো গোল্ড মাইন, বক্তা কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন কেন? 1+3। প্রফেসর শঙ্কুর ডায়েটের বিশেষত্ব কী? 4, স্নাপগান কি এবং কার উপর সেটি প্রথম প্রভাব প্রয়োগেছিল? 1+3। সে এক আশ্চর্য দৃশ্য, দৃশ্যটি বর্ণনা। 5 নম্বর প্রশ্ন দেখো, দৃশ্য শব্দ লিখতে হবে। একটা বিশেষ দিন থেকে আমি এটা অনুভব করে আসছি, বক্তাকে কোন বিশেষ দিনটি তিনি অনুভব করেছেন? প্রশ্ন 2 দেখো, যে বোমযাত্রী ডায়েরি গল্পে অলৌকিকতার সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটেছে, এর যথার্থতা আলোচনা করো। তারপর দেখো পরের প্রশ্ন তোমার কাছে, বোমযাত্রী ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহের বর্ণনা। প্রশ্ন 4, বোমযাত্রী ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহ থেকে যে টাফা অভিযানের বর্ণনা এবং একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে কোন দিনের কথা এবং কার মনে পড়েছে। এটা তোমাদের হয়ে গেল। পরে তোমাদের আসবো করভাস গল্প। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে বইটি আছে একদিনে পুরো গল্পটা আমি বুঝিয়ে দিলাম, প্রফেসর শঙ্কুর ডায়েরি। তোমরা মন দিয়ে পড়ে নিও এবং এখান থেকে সাজেশন কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ তাও কিন্তু আজকে 1 নম্বর এমসিকিউ, 1 নম্বর এসএকিউ মানে বেছে লিখো এক কথায়, এবং 3 নম্বর 5 নম্বর সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং তোমরা নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে তোমাদের যে করভাস এবং তোমার যে স্বর্ণপর্ণী এগুলোও প্রশ্ন দেবো, টেস্ট পড়াবো। আজকে 2 দিনের মধ্যে এটা কিন্তু তোমাদের হয়ে গেল। তোমাদের প্রথম যে অংশটা ছিল 3টি অংশের মধ্যে ফার্স্ট অংশ তোমাদের হচ্ছে শঙ্কুর ডায়েরি থেকে তোমার বোমযাত্রীর ডায়েরি, এটি প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের, দ্বিতীয় পর্যায়ে করভাস আর তৃতীয় স্বর্ণপর্ণী। বোমযাত্রীর ডায়েরি তোমাদের প্রথমে 1 জানুয়ারি থেকে ছিল, আজকে 2রা জানুয়ারি থেকে একদম পুরোটাই, অর্থাৎ তোমাদের প্রথম দিনে আমাদের একটা ভিডিও আছে যেটা 1 থেকে 3 পাতা পর্যন্ত পড়ানো আছে, আর আজকে একদম তোমাদের যে 4 পাতা থেকে তোমাদের একদম যে 18 পাতা পর্যন্ত আছে পুরো গল্পটা পড়িয়ে দিলাম, কী কী প্রশ্ন সেটাও দিয়ে দিলাম। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো। তোমরা যদি 9-এর যত ছাত্রছাত্রী আছে, বন্ধু বান্ধবী আছে, তাদের তোমরা শেয়ার করতে পারো। তাহলে আমরা নবম শ্রেণীর ক্ষেত্রেও সমস্ত বিষয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের ছাত্রছাত্রী তোমরা পাবে। শুধু তোমাদের শেয়ার করা এবং তোমাদের কমেন্ট এবং তোমাদের থাকার উপর নির্ভর করছে তোমাদের এই চ্যানেলটি কতখানি কার্যকরী হতে পারে। বেস্ট অফ লাক, তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।